আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর আব্দুল মঈন খান, তিনি আমাকে অনেক ছোটবেলা থেকে চেনেন। আমি কেমন এটা আসলে উনি ভালো বলতে পারবেন। আমি এখানে এসে দেখলাম আমার স্কুলমেট যুবদলের সভাপতি, আমরা একসাথে পড়াশোনা করেছি একই ক্লাসে, ফলে সেও আমাকে শৈশব থেকে চেনে এবং জানে যে আমি আসলে কি করি এবং কি বলি। 92 সালের পর থেকে আসলে আমার কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য নাই যে রাজনীতি করতে গেলে অনেক মিথ্যা কথা বলতে হয়। আমাদের ছোটবেলা আমরা যখন রাজনীতি করতাম, আমরা দেখতাম যে আমাদেরকে বলে যে অমুককে গালি দাও, তমুককে একটু ঝেড়ে দাও, তমুকের বিরুদ্ধে একটু কুৎসা রটনা করো, একটা গুজব ছড়িয়ে দাও। এই জায়গাতে আমার আপত্তি ছিল। এই আপত্তি থাকার কারণে আমার বন্ধুরাও জানে, ঢাকা মেডিকেল কলেজে আমি যখন রাজনীতি করেছি, আমি কখনোই আমার দলের পক্ষে ভোট চাই নাই, কিংবা আমি যে রাজনৈতিক দল করতাম আমি সেই জন্য ভোট চাইতাম না। আমি বলতাম যে ভালো তাকে ভোট দেন, কেননা যে ভালো তার জন্যই বাংলাদেশ শাসন করার অধিকার আছে। যে সৎ, যে নীতিবান, যে বাংলাদেশকে ভালোবাসে, তার অধিকার আছে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার। কে কোথায় জন্মেছে, কে কোথায় কত পকেটে টাকা নিয়ে ঘুরছে, কে কোন ব্যাংক লুট করেছে, কিংবা কে তার নিজের লোকদেরকে দিয়ে প্রতিপক্ষকে নির্যাতন করেছে, সেই ক্ষমতা না। ক্ষমতা হচ্ছে মানুষকে ভালোবাসার ক্ষমতা, ক্ষমতা হচ্ছে মানুষকে ক্ষমা করার ক্ষমতা। ক্ষমতা শব্দটা এসেছে ক্ষমা থেকে, ক্ষমতা ক্ষমা দেখানো থেকে আসে নাই। এবং আমি এই কথাই সবসময় বলেছি বলে আমার বন্ধুরা ভেবেছে আমি অন্য দল করি, অন্য দলের লোকেরা ভেবেছে আমি বন্ধুদের দল করি। আমি আসলে কোনো দল করি না। আমি বাংলাদেশকে সমর্থন করি। আমি চোর আর বাটপারদের বিরুদ্ধে, আমি ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে, আমি সাধারণ মানুষকে যারা নির্যাতন করে তাদের বিরুদ্ধে, ছাত্রদের বুকে যারা গুলি চালায় আমি তাদের বিরুদ্ধে, যারা অন্যায় কথা বলে আমি তাদের বিরুদ্ধে, এবং আমি যতদিন বেঁচে থাকবো আমি এইরকমই থাকবো। মাহাদি আমার এলাকায় থাকে। আমার ধারণা যে সে ভবিষ্যতে আরো বড় নেতা হয়ে আসবে, এবং আমার ধারণা আমি যখন আপনাদের মতো মানুষদের সামনে দাঁড়াই, আমার ধারণা আমি ভবিষ্যতের সামনে দাঁড়াই। আমরা যখন জন্মেছি তখন বাংলাদেশ মাত্র স্বাধীন হবে। আমি একদম শিশু, 2.5-3 বছর বয়স যখন মুক্তিযুদ্ধ হচ্ছে, এবং আমার মুক্তিযুদ্ধের শেষের দিকের কথাগুলি মনে আছে, শুরুর দিকের কথা মনে নাই। এত মনে থাকলে তো আমি প্রায় আর কি বলবো, ম্যাট্রিক্সের সেই লোকের মতো হয়ে যাব। আজকে আমার খুব ভালো লাগে, আমি যখন কোথাও যাই, আমি যে কাজটি সারা জীবন করেছি সেই কাজের ফলাফল আমি দেখতে পাই। আমার খুব ভালো লাগে, আমি যখন এখানে এসে দেখেছি আমার সামনে, আমি যখন ছোট্ট অবস্থায় বাংলাদেশে বিতর্ক আন্দোলন সংগঠন করছিলাম, সেই রকম একজন আমার সামনে বসে আছে, আমার ছোট ভাই। আমি আমার ছোট ভাইদেরকে ধমকাই এবং আদর করি, কারণ আমি মনে করি যে আপনাকে ভালোবাসে সে আপনাকে ধমকানোর অধিকার অর্জন করে, যে আপনাকে ভালোবাসে না সে আপনাকে শাসন করার অধিকার অর্জন করে না। শাসন সে করবে যে ভালোবাসে, এবং আমি তাদেরকে ভালোবেসেছি এবং আমি দেখতে পাচ্ছি সে মাথা নাড়ছে। আমি অনেক তাদেরকে ধমক দিয়েছি, আমি কথা বলেছি, এবং আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা অনেককে চেনেন, বিভিন্ন জায়গাতে ইন্টারনেটে যাদেরকে ফলো করেন, এদের একটা কমন জায়গা আছে জীবনে, কোনো না কোনো সময় কখনো না কখনো আমি এদের অনেককেই বিতর্কের কারণে কাছে এসেছি এবং বড় ভাই হিসেবে বিতর্ক করা শিখেছি। এখন কেন, কি সময়ে, কি কারণে আমরা আসলে আজকে এখানে এসে দাঁড়িয়েছি? আমরা দাঁড়িয়েছি কারণ আমরা একটা বাংলাদেশের ইতিহাসের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে প্রায় 16 বছর ধরে একটি কর্তৃত্ববাদী, ধীরে ধীরে ফ্যাসিবাদী হয়ে ওঠা একটি শাসক চক্র বাংলাদেশকে শাসন করেছে, যেখানে তারা অলিগার্ক তৈরি করেছে, যেখানে তারা ক্রোনি ক্যাপিটালিজম তৈরি করেছে, যেখানে তারা রাষ্ট্রের পয়সা, জনগণের পয়সা নিজের প্রিয় লোকদের পকেটে ভরে দিয়েছে এবং সেটা ভরে নিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছে। আপনারা দেখবেন, জুন মাসে আমি স্ট্যাটাস দিয়েছি, আমি পড়ে শোনাতে পারি। আমি জুন মাসে লিখেছি যে এইখানে অনেক বড় বড় কথা হচ্ছে, কিন্তু যারা আমাদেরকে শাসন করছে তারা দুবাইতে বাড়িঘর বানাচ্ছে। আমি কিন্তু এটা জুন মাসে লিখেছি, জুলাই মাসে না, আগস্ট মাসেও না। আমি 24-এর শুরুতে লিখেছিলাম যে চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্দুকের গভীরতা টের পাওয়া যায়। আমার বাড়ি কিন্তু আয়নাঘর থেকে 4 কিলোমিটার দূরে। আমি 4 কিলোমিটার দূরে বসে থেকে এটা লিখতে পেরেছি, বিদেশে বসে থেকে না। কারণ আমি মনে করি আমরা যারা বাংলাদেশে থাকি, আমরা যারা এই বাংলাদেশে জন্মেছি, যাদের বাবা মা, যাদের পরিবার পরিজন এই বাংলাদেশের জন্য সংগ্রাম করেছেন, এই বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির ওপরে আমাদের অধিকার আছে। এই বাংলাদেশ কেমন হবে ভবিষ্যতে সেটা বলার অধিকার আমাদের, কারণ এই বাংলাদেশ আমরা গড়েছি, এই বাংলাদেশ আমাদের জন্য তৈরি হয়েছে। এবং আজকে যারা আপনারা এখানে বসে আছেন, আপনারা আগামী দিনের ভবিষ্যৎ। আমি আজকে জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এইরকম একটা আয়োজন করেছেন, যেখানে তারা তরুণদেরকে সকল মত এবং পথের মানুষদের চিন্তা এবং ভাবনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ তৈরি করেছেন। এইটাই গণতন্ত্র।
ভোটের মাধ্যমে নিজের মতামতকে প্রতিষ্ঠিত করে, কিন্তু গণতন্ত্র একই সঙ্গে বিরোধীদের অধিকারকে, বিরোধীদের প্রতিবাদ করার অধিকারকেও স্থাপিত করে, যে অধিকার আগে সরকার কেড়ে নিয়েছিলেন। 19 জুলাইতে আমি শাহবাগের মোড়ে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি এবং সেইখানে আমি পরিষ্কারভাবে বলেছিলাম, যদি কেউ ক্ষমতাকে ভালোবাসে তবে জনগণকে ভালোবাসার অভিনয় করার দরকার নাই। ক্ষমতাকে কোনো ক্ষমতাবান ভালোবাসেন না, জনগণকে ভালোবাসেন বলে ক্ষমতায় যান, এবং ক্ষমতায় যাওয়ার একটাই উপায়, সেইটা হচ্ছে নির্বাচন। আমি মনে করি বাংলাদেশের জনগণের ভোট দেওয়া উচিত, যত দ্রুত সম্ভব ভোটে যাওয়া উচিত, এবং ভোটের মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্ব বেছে নেওয়া উচিত। মানুষ যাকে ভোট দেবে সেই বাংলাদেশের নেতা, মানুষ যাকে ভোট দেবে না সে বাংলাদেশের নেতা ভবিষ্যতে হওয়ার জন্য চেষ্টা করবে। নেতা হওয়ার সম্ভাবনা কখনো হারিয়ে যায় না, কিন্তু সকল সম্ভাবনার যে স্বীকৃতি, সেই স্বীকৃতি হচ্ছে ভোট, সেই স্বীকৃতি হচ্ছে গণতন্ত্র। ভোটবিহীন কোন শাসক যাই বলুক না কেন তিনি আসলে গণতান্ত্রিক নন। ভোটহীনতাই হচ্ছে ফ্যাসিবাদের প্রথম বীজ। যে ভোট চায় না সে জনগণকে মূল্য দেয় না, যে জনগণকে মূল্য দেয় না সে বিশ্বাস করে না যে জনগণের মতের মাধ্যমেই বাংলাদেশ পরিচালনা হওয়া উচিত। আমাদের সংবিধান আছে জনগণই ক্ষমতার উৎস। যদি কেউ মনে করে থাকেন যে জনগণের সেই ক্ষমতার উৎস কেবল বইয়ের মধ্যে থাকবে, সেটা ঠিক নয়। বরং জনগণের মতামতের মধ্যে দিয়ে রাজনৈতিক দল নিজেকে পরিবর্তিত করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে, যে প্রস্তুতি আজকে আমি এখানে দেখতে পাচ্ছি বলে আমি আরেকবার ধন্যবাদ জানাতে চাই মাহাদিকে। আপনারা যারা এখানে আছেন আপনারা আসলে ভবিষ্যতের নেতা। আমি একটা ব্যক্তিগত স্মৃতি দেই, কয়েকটা ব্যক্তিগত স্মৃতি বলে চলে যাই। মাহাদি আমাকে অনেক পছন্দ করে, এই জন্য এখানে ডেকেছে, নাহলে আমাকে জীবনে এখানে কেউ ডাকতো না। আমার কথা লোকজন রাজনৈতিক পরিবেশে জীবনে শুনতে চায় না। আমি জীবনে প্রথম আমি কোন এইরকম সভায় বক্তৃতা দিচ্ছি, আমি কোন রাজনৈতিক দলের সভায় বক্তৃতা দিই না। এবং 92 সালের পরে আমি কোন জায়গায় কোনো রাজনৈতিক বক্তৃতা দিই না, এটাও রাজনৈতিক বক্তৃতা না। একটা স্মৃতি বলি, সেটা হচ্ছে একজন বিরাট নেতা আমাকে বলছেন, ইউ নো, I wake up at 8 o'clock, I take my morning tea. Before that, I actually walk. And after 8 o'clock in the evening, I don't allow anyone to come into my place. Oh no, those shit they are. এই রাত্রেবেলা আসবে, এসে আমাকে ডিস্টার্ব করবে। আমি বললাম, ভাই আপনি রাজনীতি করেন, আপনি তো চা পাউরুটি এগুলো খাওয়াবেন। বলছে, নো নো নট এট অল। আমার জিত থেকে ওদেরকে লাগে নাকি? ট্রাস্ট মি, আমি তো একদম সত্যি কথা বলছি, আমি নামটা না বলি, কিন্তু উনি এটা আমাকে বলেছেন। জেলে আছেন। আমি এখন থাকলে I would just ask him, uncle, how are you feeling after 8 o'clock? Nobody is coming to you. And are you taking your morning walk at 6 and taking your breakfast at 8 with English breakfast tea? আর একটা ধন্যবাদ দেই, আমি কেন এই জিনিসটা বিশ্বাস করি জানেন? আমাকে নিয়ে তো অনেক কথা বলে। তো আমি 93 সালে ওয়ার্ল্ড ডিবেট করতে গিয়েছিলাম। তো ওয়ার্ল্ড ডিবেটে যাব, টাকা পয়সা তো সেরকম নাই। সবাই আমাকে বলে যে ভাই অস্ট্রেলিয়া যাবেন, টাকা পাবেন কই? আমার এত সাহস, আমি গিয়ে তখনকার প্রধানমন্ত্রীর দপ্তরে একটা চিঠি লিখে দিলাম যে আমি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছি, আমি এরকম করেছি, আমি অস্ট্রেলিয়া যাব, আমাকে টাকা দেন। একজন আমাকে বলল, আপনি আমাদের রাজনীতি করেন? আমি বললাম, আমি রাজনীতি আপনাদেরটা করি নাই, সত্যি কথা, কিন্তু প্রধানমন্ত্রী তো আমারও প্রধানমন্ত্রী, এবং এই টাকা তো জনগণের। আমি চেয়েছি উনি দেয় কিনা দেখি। 93 সাল, হ্যাঁ। সালাউদ্দিন ভাই তখন এপিএস। একদিন সালাউদ্দিন ভাই ফোন করলেন আমাকে, বললেন, এই আসো এদিকে, তোমার নাম কি? তুমি কি এই লোক? তুমি এই দরখাস্ত দিয়েছ? জি। বলে আসো। আমি গেলাম এবং আমি টাকা পেলাম। আমি এবং আমার বন্ধু, আমরা দুইজনের কেউই ছাত্রদল করতাম না। ইনফ্যাক্ট আমি ছাত্র রাজনীতি করেছি এরশাদ তাড়ানোর জন্য। এরশাদ ক্ষমতায় না আসলে আমি ছাত্র রাজনীতি করতাম না। যে বিতর্ক পারে, বক্তৃতা পারে, কুইজে চ্যাম্পিয়ন হয়, ও কি কারণে এইসব রাজনীতি করতে যাবে? আমি গিয়েছিলাম এরশাদ খেদাবো, পিরিয়ড। এরশাদ গণ, আমার রাজনীতি গণ। পরে বসে এরশাদ সাহেব আমাকে একদিন বাসায় দাওয়াত দিয়ে খাইয়েছেন, ওনার সাথে আমার ছবিও আছে, এবং উনি আমাকে বলেছেন যে আমার কণ্ঠস্বর খুব সুন্দর। তাই আমি বললাম, আপনি লিখে দেন। তো এরশাদ সাহেব লিখে দিলেন। এটাও খুব মজার ব্যাপার, উনি লিখে দিলেন উপস্থাপকের কণ্ঠস্বর খুবই সুন্দর। তারপর উনি আমাকে বলছেন, শোনো,
young man, come here. I say, কি? Well, you should be happy. আমি ছেলেদের এত প্রশংসা করি না। এবং জানেন এগুলো সব সত্যি কথা। এনটিভি সাংবাদিক ছিল আমার সাথে, জাহাঙ্গীরও দেখেছে। আমি আবার এটা রেখে দিয়েছি যে উনি আমার প্রশংসা করেছিলেন। তা আমি ওনাকে খেদাবো, এই জন্য আমি রাজনীতি করি, বুঝছেন? তো উনি চলে গেছে, আমার আর কাজ কি? তো আমি কিন্তু টাকা আনলাম এবং অস্ট্রেলিয়া গেলাম। এবং 93 সালে কে প্রধানমন্ত্রী ছিল নিশ্চয়ই তো আপনারা জানেন, বেগম খালেদা জিয়া। তো সবারই ধরেন এরকম লোক থাকে না। তো আমি পুরস্কার পেয়ে গেলাম, ওখানে গিয়ে জিতে গেলাম। তো জেতার পর আমাকে শেক্সপিয়ারের একটা ফুল ভলিউম দিয়েছে, বুঝছেন? তো দেওয়ার পর আমি এটা নিয়ে আসছি। স্বাভাবিকভাবে কয়েকজন জুটে গেল, শোনেন এই প্রাইজ আপনি রাখবেন না, এটা আপনি গিয়ে দিয়ে আসেন। আমি বললাম না, এটা আমি দিব না। কেন দিবেন না? আমি সেটা তো আমি পাইছি, উনি আমাকে টাকা দিচ্ছেন, আমি বাংলাদেশের জন্য এটা জিতে আনছি, আমি এটা পড়বো, শেক্সপিয়ারের রচনা বলি, আর উনি দেশ চালাবেন। উনি আমি এটা দিব না, আমি দিই নাই। এটা আমার কাছে আছে। এইটা হচ্ছে এই রাষ্ট্রের উপহার আমার জন্য। আমি বিতর্ক করেছি, আমি টাকা পেয়েছি, আমি গিয়েছি বিতর্ক করতে, জিতেছি। এবং এই শেক্সপিয়ারের ওই রচনাবলীর পেছনে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের 1 পয়সা করে আছে। ফলে আমার বুকশেলফে আমি এটা খুব যত্ন করে রেখে দিয়েছি, কারণ ওই 1 পয়সাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ ওই টাকাটা তো মানুষের টাকা, এবং মানুষের প্রধানমন্ত্রী আমাকে দিয়েছিলেন। এবং আমি তো এটাই চিন্তা করেছি যে প্রধানমন্ত্রী কখনো দলের হয় না, প্রধানমন্ত্রী দেশের হয়। ফলে আমি নিশ্চিত ভবিষ্যতে যদি নির্বাচন হয়, আমরা দেশের প্রধানমন্ত্রী পাবো, আমরা দলের প্রধানমন্ত্রী পাবো না। আমরা দেশের নেতা পাবো, আমরা দলের নেতা পাবো না। দল করে নির্বাচনের জন্য, আর মন্ত্রী হয় দেশের জন্য, প্রধানমন্ত্রী হয় আরো দেশের জন্য, রাষ্ট্রপতি হয় আরো দেশের জন্য। দল লাগে শুধু নির্বাচনের জন্য, নির্বাচনের পরে তো আপনি সবার। ফলে আমরা চাই এরকম নির্বাচন, যে নির্বাচনে আমরা নেতা পাবো। সেই নেতা বিভিন্ন বয়সের হবে, আপনাদের বয়সের আসবে, তার চেয়ে বেশি বয়সের আসবে, তার চেয়ে বেশি বয়সের আসবে, 80 বছরেরও আসবে। জনতা যাকে চায় তাকে বেছে নিবে। কিন্তু আমরা এমন একটা সংসদ পাবো, যেই সংসদে আমাদেরকে নিয়ে কথা বলে, কেউ কাউকে হযরত বলে না। আর শেষ করি একটা হাসির গল্প দিয়ে। নাসিরউদ্দিন হোজ্জার কিছুদিন আগে আপনারা একটা মূর্তি দেখেছেন, তাকে যে এর উপরে, গাধার উপর উল্টা করে বসাইছে। বাংলাদেশে কিন্তু গাধা নাই, এটা জানেন তো? বাংলাদেশে কোনো গাধা নাই, বাংলাদেশে গাধা জন্মায়ও না। এর কারণ আছে, আমরা নিজেরাই মাঝে মাঝে গাধার মতো হয়ে যাই। তো হোজ্জা গাধার পিঠে চড়তেন। তো হোজ্জাকে একদিন ধরে নিয়ে গেছে, এরকম মাহাদি তো অনেক জানে, ও জ্ঞানী লোক, ও কিন্তু অনেক বড় ইউনিভার্সিটি পড়েছে, আপনারাও সবকিছু জানেন আমি শিওর। আমার ভাল লাগে যে আমার চারপাশে সব জ্ঞানী লোকজন থাকে, ওই যে জাহিদ, রাসনা, এখানে নূর, সব। শহীদ ভাই তো আমার অনুসরণীয় ব্যক্তি, এবং মঈন খান আরো অনুসরণীয় ব্যক্তি। এখানে যারা আছেন প্রায় সকলে। আমি শিশিরের সব রিপোর্ট পড়ি, কারণ কোনটা মিথ্যা এটা জানতে হলে আমি খুঁজি শিশির কি লিখেছে। শিশির যদি এরপরে মিথ্যাটাকে সত্যি বললাম, এটা বিশ্বাস করে ফেলবো। তো শেষ করি, হোজ্জাকে লোকজন ধরে নিয়ে গেছে। তো বলে যে একটা কঠিন সাবজেক্ট দিয়ে যে বক্তৃতা দেন। তো হোজ্জা বলছে, এই আমি যা বলবো আপনারা জানেন? তখন সবাই বলছে জানি, বললো তার বক্তৃতা দিবে না। সবাই বলছে জানি না, জানলে কি আপনাকে ডাকছি? বল কি আশ্চর্য, জ্ঞানী লোকদের ডাকেন আর আপনারা কিছু জানেন না? দূর, আমি যাই একটু পড়াশোনা করি, বলে চলে গেছে। 1 সপ্তাহ পর আবার ডেকেছে, বলে এই আমি কি বলবো, গত সপ্তাহে তো কিছুই জানতেন না, এই বছর জানেন, এই যে এই সপ্তাহে জানেন? বলে হ্যাঁ জানি জানি। বলছে কি আশ্চর্য, জানে আবার আনে, জানেনি তো, আমি গেলাম, বলে চলে গেছে। পরের সপ্তাহে তাকে আবার এনেছে, কারণ হোজ্জাকে দিয়ে বক্তৃতা দেওয়া হবেই। তখন হোজ্জা বলে, বলেন 1 সপ্তাহে দেখলাম কিছুই জানেন না, আরেক সপ্তাহে দেখলাম সবই জানেন, এইবার কেন ডেকেছেন? বলে বক্তৃতা দেন। বলে কি বলেন, জানেন না? বলে না জানি না। বলে এই বলেন জানি না। তো অর্ধেক এই পাশে বলে জানি জানি, আর ওই পাশের অর্ধেক বলে জানি না জানি না। হোজ্জা বলে কি আশ্চর্য, অর্ধেক লোক জানে যেই কথা, বাকি অর্ধেককে বলে দিলেই তো হয়। তো নির্বাচনের যে বিষয়টা কিন্তু অর্ধেক লোক জানে, আর যেই অর্ধেক বলে যে জানি না, ওই অর্ধেক আসলে জিতবে না। এখন যেই অর্ধেক জানে আর যে অর্ধেক জানে না,
এই অর্ধেক ওই অর্ধেককে বলে দেন এবং বলেন যে ভোট যদি হয়, যত সংস্কার আছে সব লিস্ট নিয়ে জনগণের কাছে গিয়ে দাঁড়াও, জনগণ যে লিস্টটা পছন্দ করবে সেই লিস্টে ভোট দিয়ে দিবে। তারপরে তোমরা 50 বছর ধরে সংস্কার করো, কারণ তোমাদের সংস্কারই তো মানুষ চাইছে। তাহলে তোমরা ভোটে দাঁড়াইয়া যা করতে চাইছো তাই করতে থাকো, 50 বছর ধরে করো। ভোটে আর জিতবা সংস্কার করবা, ভোটে জিতবা সংস্কার করবা, এবং পার্টির নাম দাও জাতীয় সংস্কার পার্টি। আর যদি ভোট না চাও তাইলে জাতীয় কুসংস্কার পার্টি। অনেক ধন্যবাদ।